আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আমাদের সংক্রান্ত ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল তার দ্বিতীয় ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। তো শুরুতে এই প্রবলেমটা আমরা সলভ করব। এখন এটা এসেছিল, এটাও 2019 সালের বাছাই পর্বে এসেছিল এবং এটা প্রাইমারি লেভেলের একটা কোশ্চেন। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ একটা না, একাধিক ত্রিভুজ আছে। তার মধ্যে বিডির মানটা দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমাদেরকে ডিসির মানটা বের করতে হবে। মূল ত্রিভুজটা হচ্ছে এ ই সি, এখানে ডি একটা বিন্দু আছে, এ আবার লম্ব, এ থেকে ডি পর্যন্ত যোগ করে দেওয়া হয়েছে এ ডি, আবার ডি থেকে এসির উপর লম্ব টানা হয়েছে। তো এই ত্রিভুজে আমাদের বিডির ভ্যালু দেওয়া আছে, এই যে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে 2। আমি এখানেই লিখে ফেলি, বিডি হচ্ছে 2, এসি দেওয়া আছে 12, এসি এই পুরো ভ্যালুটা দেওয়া আছে 12, আর দেওয়া আছে এই দেওয়া আছে 3। আমাদেরকে ডিসির ভ্যালুটা বের করতে হবে, ডিসি। প্রাথমিকভাবে দেখে হয়তোবা মনে হতে পারে এখানে হয়তোবা সমকোণী ত্রিভুজের কোনো আইডিয়া ইউজ করতে হবে। আসলে এখানেও সমকোণী ত্রিভুজের কোনো কিছুই ব্যবহার করতে হবে না, জাস্ট সিম্পলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই আইডিয়াটাই আমাদের কাজে লাগবে। আমরা একটু যদি খেয়াল করে দেখি যে এডিসি যে ত্রিভুজটা, এডিসি ত্রিভুজ, তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেই বলেছি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে কোনো একটা বাহুকে ভূমি ধরে সেই ভূমির উপর উচ্চতা মেপে আমরা ভূমি আর উচ্চতা গুণ করে সেটাকে হাত দিয়ে গুণ করে সেটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিসি ত্রিভুজের এসি বাহুটার মান দেওয়া আছে, এসি বাহুর মান দেওয়া আছে। আবার এসি বাহুর উপর যে উচ্চতা, মানে এসি বাহুর যে বিপরীত শীর্ষবিন্দু ডি থেকে এসির উপর লম্ব দূরত্ব সেটাও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। আবার এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা অন্য আরেকটা ভাবেও বের করতে পারি। আমরা চাইলে ডিসি বাহুকে ভূমি ধরেও বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের ভূমি যদি ডিসি হয় তাহলে উচ্চতা হবে এই। কেন? কারণ হচ্ছে ডিসি যদি ভূমি হয় তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ থেকে ডিসির উপর সরাসরি লম্ব টানা যায় না, তাই আমরা ডিসির বর্ধিতাংশের উপর যদি লম্ব টানি সেটা হচ্ছে এই। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো সবসময় একই থাকবে, তাই না? এই যে এটাই হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল, আমি শেড করে দিচ্ছি, এই শেডেড এরিয়াটুকু তো আমার সবসময় সেমই থাকবে, ক্ষেত্রফল তো পরিবর্তন হবে না। আমি যে বাহুকেই ভূমি ধরে ক্ষেত্রফল বের করি না কেন, আমার উত্তর একই আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু বিডি আর হাফ ইন্টু ডিসি ইন্টু এই দুইটাই সমান। দুই পাশ থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা লিখতে পারি এসি ইন্টু বিডি ইকুয়াল টু ডিসি ইন্টু এই। তো এর মধ্যে আমাদের একটা বাদে বাকি তিনটার মান দেওয়া আছে। এসির মান দেওয়া আছে 12, বিডির মান দেওয়া আছে 2, ডিসির মানটা আমাদের বের করতে হবে, আর এর মান দেওয়া আছে 3। তো এখান থেকে আমরা বলতে পারি ডিসি ইকুয়াল টু 12 দুগুণে 24/3, 24কে 3 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে আমাদের ডিসির মানটা চলে আসলো। ওকে, এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। আমরা এটারই আরেকটু অন্যরকম একটা কোয়েশ্চেন আছে, সেটা যাচ্ছি। এটা জুনিয়রে এসেছিল, এটার মধ্যে কিছু জিনিস আছে, আমরা সেটা একটু দেখে নেই। চিত্রে ত্রিভুজে বিডির ভ্যালু দেওয়া আছে আগের মতো, এখানেও 2, এসির ভ্যালু এখানেও 12 দেওয়া আছে, এই এটাও 3 আগের মতো এতটুকু দেওয়া আছে। এখন আমাদের এখানে বিসি এই ভ্যালুটা বের করতে হবে। বিসির ভ্যালু এটাকে এ রুট বি আকারে লেখা যায়, তাহলে আমাদের এ প্লাস বি এর মান করতে হবে। সহজ কথায় আমাদের আগে বিসি বের করতে হবে, বিসি বের করে আমরা দেখব সেটাকে কি রকম ভাবে লেখা যায়, সেখান থেকে আমরা এ আর বি এর মান পেয়ে যাব। তো আমাদের টার্গেট হচ্ছে বিসির মান বের করা। সেম কোশ্চেন যেটা ছিল সেটার মধ্যেই, জাস্ট আমাদের এখন টার্গেট হচ্ছে বিসির মানটা বের করা।
ওকে, তো বিসির মান বের করার জন্য আমাদেরকে সমকোণী ত্রিভুজের আইডিয়াটা ব্যবহার করতে হবে। আমরা যেহেতু ডিসির মানটা অলরেডি জানি, এখানে আসলে আমাদের আর বেশি তেমন কিছু করতে হবে না। আমরা বিডিসি এই ত্রিভুজটা নেব। বিডিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করে ফেলবো। ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজে আমরা লিখতে পারি এখানে আমাদের কোণ বি হচ্ছে সমকোণ, তাই আমরা ডিসিটা হচ্ছে অতিভুজ, তো আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখান থেকে আমরা বিসি স্কয়ার রেখে বিডি স্কয়ারটাকে ওপাশে পাঠিয়ে দিতে পারি, আর তারপর যদি একসাথে রুট ওভারটাকে সরিয়ে ফেলি, মানে উভয় পক্ষে যদি রুট করে ফেলি, তাহলে বিসি ইকুয়াল টু আসবে ডিসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আমরা বিডি দুটোর মানে জানি, ডিসির মান আমাদের দেওয়া ছিল, ডিসির মান আমরা আগের প্রবলেম থেকে বের করেছি 8 স্কয়ার রুট ওভার 8 স্কয়ার, ডিসি হচ্ছে 8 স্কয়ার, বিডির মান দেওয়া ছিল 2 স্কয়ার, সো 8 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 8 64 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে রুট ওভার 60। রুট ওভার 60 এটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের একটা অংশকে ইয়ে আকারে লিখতে হবে, পূর্ণবর্গ আকারে লিখতে হবে। তো এটাকে পূর্ণবর্গ আকারে লিখতে চাইলে আমরা লিখতে পারি 4 15 60 রুট ওভার 4 ইন্টু 15। সো রুট ওভার 4 এই অংশটুকুকে আমরা 2 লিখতে পারি 2 রুট 15। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a রুট b সেই ফরম্যাটটা আমাদের চলে আসলো। তাহলে আমাদের a প্লাস b এর মান বের করতে বলছে, a প্লাস b ইকুয়াল টু হবে 2 প্লাস 15, দ্যাট ইজ 17। 17 is our answer. ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এই প্রবলেমটা এটা এসেছিল 2016 সালের আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির। তো এখানে এই প্রবলেমটা সলভ করার আগে আমরা আরো কিছু জেনে নেব, আমরা সদৃশ ত্রিভুজের আইডিয়াটার সাথে পরিচিত হব। আশা করি এটা তোমরা সবাই জানো, আমরা এটা আরেকটু ওভারভিউ করে নিচ্ছি। সদৃশ ত্রিভুজ বা যে কোনো বহুভুজের ক্ষেত্রে সদৃশ বহুভুজ জিনিসটা আসলে কি, আমরা যদি ছোট একটা শেপ নেই, যে কোনো কিছু হতে পারে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত বা যে কোনো একটা শেপ, সেই শেপটাকে যদি আমরা বড় করে অন্য আরেকটা শেপ পাই, সেটাই হচ্ছে আমার সেই দুটো বহুভুজ বা সেই দুটো শেপকে আমরা সদৃশ বলতে পারি। আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ত্রিভুজের জন্য যেহেতু আমরা আলোচনা করব, তো ত্রিভুজের কথাই বলি আগে। এখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটাকে এখন আমি যদি সবগুলো বাহুকে সমান হারে বাড়াতে থাকলে একসময় কাছাকাছি এরকম একটা ত্রিভুজ পাবো। তো এই ছোট ত্রিভুজটাকে যদি আমি সমান হারে সব দিকে বাড়ানোর ফলে বড় ত্রিভুজটা পাই, অথবা বড় ত্রিভুজটাকে সমান হারে ছোট করার ফলে আমরা ছোট ত্রিভুজটা পাই, তাহলে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের সদৃশ ত্রিভুজ বলবো আমরা, দুটো ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলবো। তো এটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে হতে পারে, যেমন আমরা একটা চতুর্ভুজ চিন্তা করতে পারি, যে কোনো আকৃতির হতে পারে সেটা চতুর্ভুজটা। তো এই চতুর্ভুজটাকে এখন যদি আমরা বর্ধিত করি, সব দিকে সমান হারে বর্ধিত করে এরকম কিছু একটা পেলাম ধরো, তাহলে এই দুটা চতুর্ভুজকে আমরা সদৃশ চতুর্ভুজ বলবো। তো এই জিনিসটা সবকিছুর ক্ষেত্রে হবে, বহুভুজ মানে পঞ্চভুজ, ষড়ভুজ, এবং ইন্টারেস্টিং হচ্ছে বৃত্ত, সবগুলো বৃত্তই কিন্তু আসলে সদৃশ, কারণ যে কোনো একটা বৃত্তকে তুমি সমান হারে বাড়াতে থাকলে অন্য আরেকটা বৃত্ত পাবা। তো বৃত্তের ক্ষেত্রে সবগুলো বৃত্তই একটা বৃত্ত আরেকটা বৃত্তের সাথে সদৃশ, কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোর ক্ষেত্রে সব চতুর্ভুজের সদৃশ হয় না, সব ত্রিভুজের সদৃশ হয় না। এটার জন্য একটা
শর্ত লাগে, দুটো ত্রিভুজ যদি সদৃশ হতে হয় তাহলে সেটার জন্য একটা শর্ত মেনটেন করতে হয়। আচ্ছা, শর্তটা যেটা সেটাই আমাদের আসলে সংজ্ঞা হিসাবেও বলা যায়, বা সংজ্ঞাটাই শর্ত বলা যায়। সেটা হচ্ছে যে আমরা একটু আগে এই কথাটা বলছিলাম যে সমান হারে যদি আমি সবগুলো বাহুকে বৃদ্ধি করি, বড় করি, তাহলে বড় শেপটা পাবো, অথবা বড় শেপটাকে আমি সমান হারে, বড় শেপটার প্রত্যেকটা বাহুকে আমি সমান হারে ছোট করতে থাকলে ছোট শেপটা পাবো। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এই বাহুগুলো সমান হারে বেড়ে অথবা কমে অন্য আরেকটা বাহু, অন্য আরেকটা ত্রিভুজ বা অন্য আরেকটা চতুর্ভুজ হচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে কথাগুলো বলি, এবিসি হচ্ছে আমার একটা ত্রিভুজ, আর এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম হচ্ছে আরেকটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের আমরা এভাবে যদি চিন্তা করি যে এবি কে, এবি, বিসি, এসি, এই তিনটাকে আমরা সমান হারে ছোট করে এ প্রাইম বি প্রাইম, বি প্রাইম সি প্রাইম এবং সি প্রাইম এ প্রাইম, এই তিনটা বাহু পাচ্ছি বা এই ত্রিভুজটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বাহুগুলোর অনুপাত সমান হবে, যেহেতু তারা সমান অনুপাতে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, সমান হারে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, তাই তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা লিখতে পারবো এ বি আর এ প্রাইম বি প্রাইম এরা সমানুপাতিক। তো সমানুপাতিকটাকে আমরা কিভাবে লিখবো? এখানে এখানে আমরা যেহেতু তিন জোড়া বাহুই সমানুপাতিক পাচ্ছি, তাই আমরা একসাথে এভাবে লিখতে পারি এ বি বাই এ প্রাইম বি প্রাইম, বি সি বাই বি প্রাইম সি প্রাইম ইকুয়াল টু সি এ বাই সি প্রাইম এ প্রাইম, এবং সেটা অন্য অন্য যে কোনো বহুভুজের জন্য তাই হবে। আচ্ছা, তো যেহেতু শুধুমাত্র ত্রিভুজ নিয়ে আলোচনা, তাই আমরা ত্রিভুজের মধ্যে সীমাবদ্ধ থাকবো। সদৃশ ত্রিভুজের জন্য তার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। তো ত্রিভুজের জন্য সদৃশ কোণী ত্রিভুজ হলেই সেই ত্রিভুজটা সদৃশ হয়ে যায়, কিন্তু অন্য কোনো বহুভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এগুলোর জন্য সদৃশ কোণী মানেই সদৃশ হয় না। তো সদৃশ কোণী মানে হচ্ছে একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান, এরকম যদি হয় তাহলেই সেই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যায়। যেমন ধরলাম এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি, আর এটা হচ্ছে 100 ডিগ্রি। সো আমি যদি অন্য আরেকটা ত্রিভুজ আঁকি, যে কোনোভাবেই আমি যদি সেখানে জানতে পারি যে সেখানে ওই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 100 ডিগ্রি, একটা কোণ 30 ডিগ্রি, আর একটা 50 ডিগ্রি, কোনোভাবে যদি আমরা এই দুটো জিনিস জানতে পারি, এই দুটো ত্রিভুজের একটার তিনটা কোণ আর একটা তিনটা কোণের সমান, তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ ত্রিভুজ বলবো, এবং তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তো এই অনুরূপ বাহুটা কি? অনুরূপ বাহু আমরা দেখে বুঝতে পারছি যে এখানে এ বি সি ত্রিভুজটার এ এবং বি, এ কোণ, এ কোণ হচ্ছে 100 ডিগ্রি, বি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমার অনুরূপ বাহু সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে এখানেও 100 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝে যে বাহুটা আছে সেটা হবে এবির অনুরূপ বাহু। আমরা এখানে সিমিলারলি নামগুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি এবি, এ তে আছে 100 ডিগ্রি, এ প্রাইমেও আছে 100 ডিগ্রি, বি তে আছে 30 ডিগ্রি, বি প্রাইমেও আছে 30 ডিগ্রি, আর সি 50 ডিগ্রি, সি প্রাইমেও 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এবির অনুরূপ বাহু হবে এ প্রাইম বি প্রাইম বাহু, বিসির অনুরূপ বাহু হবে বি প্রাইম সি প্রাইম বাহু, এবং সি এর অনুরূপ বাহু হবে সি প্রাইম এ প্রাইম বাহু। এবং আগের মতোই কন্ডিশন অনুসারে আমরা লিখতে পারবো এ বি বাই এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু বিসি বাই বি প্রাইম সি প্রাইম এবং সি এ বাই সি প্রাইম এ প্রাইম। ওকে, এখানে আরো একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে দুটো ত্রিভুজের দুটো করে কোণ যদি সমান হয়, আরেকটা কোণ কিন্তু অটোমেটিক সমান হয়েই যাবে। যেমন এখানে যে 50 ডিগ্রি, এই কোণটা যদি আমি না জানি তাতেও কিন্তু খুব বেশি সমস্যা নেই, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটা কোণ 100 ডিগ্রি, আরেকটা কোণ 30 ডিগ্রি হলে অপর যে কোণটা বাকি থাকে সেটা অবশ্যই 50 ডিগ্রি হবে। একই রকম কথা এটার জন্য, একটা 100 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি হলে বাকি কোণটা অটোমেটিক 50 ডিগ্রি হয়ে যাবে। তো 3 নম্বর কোণটা সমান এটা প্রমাণ না করলেও হয়, অর্থাৎ দুটো ত্রিভুজের জাস্ট দুটো করে কোণ সমান হলেই আমরা বলে দিতে পারি সেই দুটো ত্রিভুজ সদৃশ। তো এই সদৃশ ত্রিভুজের আইডিয়া দিয়ে আমরা অনেক অনেক কঠিন প্রবলেমও খুব সহজে সলভ করে ফেলতে পারি। তো সদৃশ ত্রিভুজের আরেকটু জিনিস জানা দরকার আছে, সেটা হচ্ছে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল
বাই এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রফলের যদি অনুপাত নেই, সেটা যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর অনুপাতের এক জোড়া অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হবে। অর্থাৎ এই যে আমরা এ বি বাই এ প্রাইম বি প্রাইম এই জোড়াটা যদি নেই, তাহলে হবে এ বি স্কোয়ার বাই এ প্রাইম বি প্রাইম স্কোয়ার, অথবা বিসি বা বি প্রাইম সি প্রাইম এটাও যদি নেই সেটারও স্কোয়ার হবে। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হয়। এবং তাদের আমরা যদি যে কোনো এক আমরা যদি তাদের উচ্চতা নেই, যে কোনো একটা অনুরূপ উচ্চতা, অর্থাৎ এখানে আমি উচ্চতাটা H1 একটা উচ্চতা নিচ্ছি, সেটা হচ্ছে এ থেকে বিসির উপর লম্ব। তো আমি একই রকম ভাবে যদি এখান থেকে এ থেকে বিসির উপর লম্ব টানি, এ প্রাইম থেকে বি প্রাইম সি প্রাইমের উপর লম্ব টানি এবং সেটার নাম যদি H2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটাও লিখতে পারবো H1 বাই H2, এই অনুপাতটাও সমান হবে, বাহুর অনুপাতগুলোরই মতোই উচ্চতার অনুপাতটাও সমান হবে। ওকে, এই আইডিয়াটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। আমাদের একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্র BCDE, BCDE, আর ABC একটা ত্রিভুজ আছে, ABC ত্রিভুজ। তো আমাদের দুটো ত্রিভুজ কালো রং করা আছে। আমরা এই দুটো ছেদবিন্দুর নাম দিয়ে দিতে পারি ABCDE, এটা হচ্ছে F, এটা হচ্ছে G। আরেকটা কাজ করতে পারি, আমরা এ থেকে বিসির উপর লম্ব টানতে পারি, যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আলটিমেটলি বের করতে হবে, আমরা এ থেকে বিসির উপর একটা লম্ব টেনে ফেলি এবং এই লম্বটা এটাকে ধরলাম এইচ বিন্দুতে ছেদ করে, বিসি কে এইচ বিন্দুতে ছেদ করে। আর কিছু লাগবে না, তারপরও নাম দিতে চাইলে দেওয়া যায় এইচ। আমরা যেহেতু আমরা এ থেকে লম্ব টানছি, বিসির উপর যদি লম্ব হয় সেটা অবশ্যই ইডির উপরও লম্ব হবে। আমরা ইডিকে যে বিন্দুতে ছেদ করে সেটার নাম দিলাম আই। এতগুলো নাম দেওয়ার দরকার নেই, তারপর আমরা বলার সুবিধার জন্য নামগুলো দিয়ে নিলাম। এখন আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে কালো রং করা অংশগুলোর ক্ষেত্রফল হচ্ছে 2017। তো কালো রং করা অংশ আমরা BFE, ত্রিভুজ BFE প্লাস ত্রিভুজ GDC, ত্রিভুজ সাইনটা দিলাম না, সরাসরি লিখে দিচ্ছি GDC, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মিলে হচ্ছে 2017। আচ্ছা, আমি এখন যদি এফ থেকে বিসির উপর লম্ব টানি, তাহলে যেই ত্রিভুজটা পাচ্ছি আমরা BF, এটার আর একটা নাম যদি দেই আই জে দিলাম, BF যে ত্রিভুজ আর ওই BFE, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান হবে। আমাদের এতগুলো যে প্রবলেম আমরা সলভ করছি সেখান থেকে এই আইডিয়াটা আমরা বুঝে যাচ্ছি যে এই কালো রং করা অংশটুকু আর এই যে BJF, এই ক্ষেত্রফল দুটো সমান হবে। তাহলে আমরা একই রকম ভাবে জি থেকে যদি একটা লম্ব টানি এবং এটার নাম দিলাম কে, তাহলে GKC এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের GDC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। তো আমরা এটা লিখে ফেলতে পারি BFJ প্লাস GKC, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 2017। ওকে, তো আরেকটু কোশ্চেনটা আরেকবার দেখে আসি আমরা। পাশে চিত্রে বিসি ত্রিভুজের ক্ষেত্রফল BCDE আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। কালো অংশের ক্ষেত্রফল ওই অংশটুকু আমরা লিখেছি, আমাদের আলটিমেটলি ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে BCDE আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে বড়, সেটা BCDE আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। ওকে, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে ABC, অর্থাৎ ত্রিভুজ ABC, এটার ক্ষেত্রফল হচ্ছে 3 ইন্টু BCDE আয়তক্ষেত্র, 3 ইন্টু BCDE। আমি আর অন্য কিছু লিখলাম না, আশা করি তোমরা বুঝে নেবে। ওকে, এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি ছিল?
এটার জন্য বিসি যদি ভূমি হয় তো উচ্চতা কি হবে, উচ্চতাটা কিন্তু আমরা এঁকে নিয়েছি, উচ্চতাটাকে আমি নাম দিয়ে ধরলাম এইচ। বিসির উপর এ থেকে যে আমি এইচ লম্ব টানলাম সেই লম্বটাই হচ্ছে আমার উচ্চতা এবং সেটাকে আমি এইচ দিয়ে চিহ্নিত করলাম। আর এখানে 3 তো আছেই, বিসিডিই, বিসিডিই এতটুকু হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই রকম বিসি ইন্টু ইবি, বিই বা সিডি, অথবা আমরা এখান থেকে আইএইচ লিখতে পারি, যেহেতু আমাদের এখান থেকে আইএইচ লেখা যায় আমরা এখানে আইএইচ লিখে দিচ্ছি, বিসি ইন্টু, সরি ডিসকানেক্ট হয়ে গেছিল। এখানে আমরা একটু পেছন থেকে আসি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে বিসিডিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, এখানে উচ্চতা আমি এ থেকে বিসির উপর যে লম্ব টেনেছি এ এইচ, সেটাকে আমি এইচ দিয়ে চিহ্নিত করলাম। আর বিসিডিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বিসি ইন্টু প্রস্থ আমি সিডিও দিতে পারি, আবার সিডি আর এইচ আই আইএইচ যেটাই লিখি না কেন সবগুলো একই, তাই আমরা এখানে আইএইচটা লিখলাম, এটাতে আমার সুবিধা হবে এইচ এর অংশ যেহেতু, তাই আমি এভাবে লিখলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু 6IH, এই যে এখানে হাফ ছিল, আমি যদি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দেই তাহলে 3 দুগুণে 6, 6IH। তো এখানে আসলে বোঝা যাচ্ছে যে এইচটা বেশ বড় ছিল, সেখানে এই বিন্দুটাকে বেশি উচ্চতায় দেখানো হয়নি, স্কেলিং করে আঁকা হয়নি আসলে। ওকে, তো এইচ ইকুয়াল টু 6IH। এখন আমাদের দরকার হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবিসি ত্রিভুজটাকে আমি দুটো অংশে ভাগ করে ফেলতে পারি, এবিএইচ আর এসিএইচ। এবিএইচ, এবিএইচ এবং এসিএইচ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। দুটোকে আলাদা করে ফেলার কারণ হচ্ছে এবিএইচ ত্রিভুজটা আমাদের বিএফজে যেই ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের সদৃশ। কোনটা আবার দেখাচ্ছি, আমি কালার করে দিচ্ছি। এবিএইচ এটা, এই ত্রিভুজটা হচ্ছে এফ বি জে এই ত্রিভুজের সদৃশ। কেন? কারণ একটা কোণ তো দুটোর জন্যই একই, দুটো কোণ, আর আরেকটা কোণ হচ্ছে দুটোর জন্যই 90 ডিগ্রি। আমরা দুটো কোণ সমান পেয়ে গেছি, আরেকটা কোণ অটোমেটিকই সমান হয়ে যাবে, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ। তো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি বি এফ জে এই ত্রিভুজ, আমরা বড়টাকে উপরে দিই যেহেতু এ বি এইচ ত্রিভুজের ক্ষেত্রফলটাই আমার জানা দরকার। ওকে, এ বি এইচ ত্রিভুজের ক্ষেত্রফল বাই বিএফ জে, আমি বিএফ জে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে তাদের যে কোনো একটা বাহুর বর্গের অনুপাতের সমান হবে। তাহলে এখানে আমরা যে কোনো একটা বাহু যদি নেই, হচ্ছে এ বি এইচ এর জন্য নিলাম হচ্ছে এ এইচ, আর বিএফ জে এর জন্য নিলাম হচ্ছে এফ জে। এই দুটোর স্কয়ারের অনুপাতের সমান হবে, স্কয়ারের অনুপাতের সমান। তো এ এইচ বাই এফ জে, এই যে এ এইচ এটা কি, এটা কিন্তু এইচ, আর এফ জে আর আইএইচ এই দুটা কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইচ বাই আইএইচ এটা হচ্ছে 6। তো এটা স্কয়ার যদি করি আমরা, আচ্ছা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এইচ বাই আইএইচ, এটা স্কয়ার, একসাথে স্কয়ার নিতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আসছে 6 স্কয়ার, 6 স্কয়ার দ্যাট ইজ 36। একই রকম ভাবে আমরা যদি এই পাশে ত্রিভুজটা নেই, অর্থাৎ এসিএইচ ত্রিভুজটা নেই, এসিএইচ ত্রিভুজের সাথে সদৃশ ত্রিভুজটা হচ্ছে এই যে জিকেসি এই ত্রিভুজটা। একই রকম কন্ডিশন, আমাদের সি কোণটা দুটোর জন্যই সমান, আর এখানে এইচ যেহেতু লম্ব, কেও লম্ব, এইচ এখানে 90 ডিগ্রি, কেতেও 90 ডিগ্রি আছে, তাই দুটো কোণ সমান হয়ে গেলে আমরা বলতে পারি দুটো ত্রিভুজ সদৃশ। তো একই রকম ভাবে আমরা এখানে লিখতে পারি এসিএইচ ত্রিভুজের ক্ষেত্রফল বাই
জিকেসি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানেও একই রকম ব্যাপার হবে, AH বাই জিকে, AH বাই জিকে স্কয়ার। সো AH আগের মতোই H, জিকে একই রকম IH এর সমান। তো এখান থেকে আমরা লিখতে পারি 6 স্কয়ার বা 36। আচ্ছা, তো এখান থেকে আমরা ABH, এই নিচের যেটা আছে আর উপরে যেটা আছে দুটো থেকে আমরা সেম ইনফরমেশন পাচ্ছি যে ABH বাই BFG ইকুয়াল টু 36, অথবা ABH ইকুয়াল টু BFG ইন্টু 36 এভাবেও লেখা যায়। একই রকম ভাবে ACH ইকুয়াল টু GKC ইন্টু 36 এভাবেও লেখা যায়। তো এই দুটো থেকে আমরা যে ইনফরমেশনটা একসাথে পাই সেটা যদি একসাথে লিখি, আমাদের দরকার হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ABC ত্রিভুজ ইকুয়াল টু আমরা লিখেছি ABH প্লাস ACH, এই দুটো ত্রিভুজে আমরা বিভক্ত করে ফেলেছি। সো ABH ইকুয়াল টু আমরা এইটা থেকে লিখতে পারি ABH ইকুয়াল টু 36 ইন্টু BFJ প্লাস ACH, এই নিচেরটা থেকে লিখতে পারি ACH ইকুয়াল টু 36 ইন্টু GKC। দুটো থেকে যদি আমরা 36 কমন নেই তাহলে থাকে BFJ প্লাস GKC। তো এই যে BFJ প্লাস GKC এটা ইকুয়াল টু কত ছিল? এটা ইকুয়াল টু ছিল 2017। আমরা কমন নিলে যে অংশটুকু পাবো সেই জায়গায় আমরা 2017 লিখে দিতে পারি। তো আলটিমেটলি এটাই অ্যান্সার। 2017 কে 36 দিয়ে গুণ করলে যা হয়, 2017 কে 36 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে 72,612। তো আমাদের উত্তরটা হয়ে গেল। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে যে 4 নাম্বার প্রবলেমটা আছে এটাও একটা ত্রিভুজের সমস্যা। এই সমস্যাটা কথায় লেখা আছে, আমরা এটা অনুযায়ী এটা চিত্র আঁকবো। আগে দেখে নিই এটা কোন সালে এসেছিল, কোথায় এসেছিল। এটা 2019 সালের বাছাই পর্ব, দিনাজপুর জেলা বাছাই পর্বে এসেছিল এবং জুনিয়র রাউন্ডের এটা 4 নাম্বার কোয়েশ্চেন। তো জুনিয়রের কোয়েশ্চেন আশা করি সহজ হবে। অনুসারে চিত্র এঁকেছি আগে। বিপিএল একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। বিপি এর উপর দুইটি বিন্দু MN যেন, আচ্ছা আমরা আগে বিপিএলটা আঁকি, সূক্ষ্মকোণী ত্রিভুজ যেহেতু, তাই কোণগুলো মোটামুটি কাছাকাছি হবে। বিপিএল সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো বিপি এর উপর দুটি বিন্দু MN যেন BM ইকুয়াল টু MN ইকুয়াল টু NP। দুটো বিন্দু যাতে MN এমন ভাবে নিতে হবে যাতে BM ইকুয়াল টু MN ইকুয়াল টু NP, অর্থাৎ বিপি কে আমার সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এটা হচ্ছে BM ইকুয়াল টু MN ইকুয়াল টু NP। একই রকম ভাবে বিপি এর উপর XY দুটি বিন্দু, বিপি এর উপর না, যাতে করে PX ইকুয়াল টু XY ইকুয়াল টু YL হয়। আচ্ছা এটা ভুল লেখা আছে, এটা PL হবে। PL এর উপর দুটো বিন্দু একই রকম ভাবে আসলে PL কেও সমান 3 ভাগে ভাগ করা হয়েছে যাতে করে PX ইকুয়াল টু XY ইকুয়াল টু YL হয়। আবার LB কেও সমান 3 ভাগে ভাগ করা হয়েছে ST, যাতে করে LS ইকুয়াল টু ST ইকুয়াল টু TB হয়। এখন ত্রিভুজ M এর ক্ষেত্রফল 2016 হলে MSX, M এর সাথে S যোগ করে দিলাম, তার সাথে X যুক্ত করে দিলাম, তাহলে যে ত্রিভুজটা আমরা পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 2016 হয়, ওকে, MSX এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2016। বিপিএল এর ক্ষেত্রফল কত, মানে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ওকে, এই পর্যায়ে এসে আমাদের একটু অন্যরকম লাগতে পারে। আচ্ছা এটা কি হলো, MSX এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আমরা বিপিএল ত্রিভুজটাকে কিভাবে মেলাতে পারি? তো এটাও তেমন কঠিন না, একটু ভালোভাবে চিন্তা করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা বুঝে ফেলবো। ওকে, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা বাহুকে আমরা সিলেক্ট করতে পারি। পিএল যেহেতু আমাদের সামনে আছে, পিএলটাকেই নিলাম। পিএল এর উপর আমাদের যে M থেকে X পর্যন্ত যে একটা সংযোগ রেখা আছে, আমরা এই কাজটা MY এবং ML দুটোর জন্যই করে দেব।
MY এর জন্য দরকার নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। M থেকে Y যোগ করে দিচ্ছি, একই রকম ভাবে ML যোগ করে দিচ্ছি। তাহলে MY যোগ করার দরকার নেই, তারপরেও সহজে বোঝার জন্য আমরা এটা করতে পারি। আমরা যদি PMX বা MPX যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে PX, XY, YL সবাই সমান। PX ইকুয়াল টু XY ইকুয়াল টু YL, এই তিনটাই যেহেতু সমান, তাহলে আমরা এটা বলতে পারি MPX ত্রিভুজ, MXY ত্রিভুজ এবং MYL এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান হবে, কারণ তাদের ভূমি সমান এবং উচ্চতা সমান। সবাই M বিন্দুতে যে সবগুলোর যে ভূমি যেটাকে আমরা সিলেক্ট করেছি তার বিপরীত শীর্ষবিন্দু সবার জন্যই M। তো আমরা এটা লিখতে পারি MPX ইকুয়াল টু MXY ইকুয়াল টু MYL, এই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। ওকে, তো এখানে আমরা যদি MPX ত্রিভুজের ক্ষেত্রফলটাকে কিছু একটা ধরে নিলাম, ধরে নিই X। MPX ত্রিভুজের ক্ষেত্রফল যদি X হয়, তাহলে বাকি MXY এবং MYL সবার ক্ষেত্রফলই হবে X। তো এই যে টোটাল যে MPL ত্রিভুজটা আছে, টোটাল MPL ত্রিভুজটা, সেটার ক্ষেত্রফল কি হবে তাহলে? MPL ত্রিভুজের ক্ষেত্রফল হবে X plus X plus X, that is 3X। আচ্ছা, এইটুকু আমার কেন করার প্রয়োজন হলো? এইটুকু করার প্রয়োজন হয়েছে আমরা এই MPL কে BPL ত্রিভুজের সাথে কম্পেয়ার করতে পারি। কিভাবে? আমরা এখন এই যে বিপি যে অংশটুকু, সেই দিক থেকে যদি চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি বিপির মধ্যে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, BM ইকুয়াল টু MN ইকুয়াল টু NP। তো সেম ভাবে আমরা যেই কাজটা PL এর উপর যে তিনটা ত্রিভুজ পেয়েছি সেটার জন্য করেছি, আমরা এখানেও লিখতে পারি BM ইকুয়াল টু MN ইকুয়াল টু NP। এই তিনটা বাহু যদি সমান হয়, তাহলে আমরা L থেকে যদি এই M পর্যন্ত যোগ করাই আছে, L থেকে যদি আমরা N পর্যন্ত যোগ করে দিই, তাহলে আমরা যে তিনটা ত্রিভুজ পাবো সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তার মানে BLM এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু MLN এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু NLP এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। আচ্ছা, তো এটা আমরা লিখতে পারি যে BML বা BLM যেটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বাকি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির অর্ধেক হবে, অর্থাৎ হাফ অফ এই যে উপরে যে দুটো ত্রিভুজ লিখেছি MLN আর NLP। তো MLN আর NLP এই দুটো ত্রিভুজ যোগ করলে আমরা কিন্তু পাই MLP বা MPL। তো MPL এর অর্ধেক হবে। MPL ইকুয়াল টু যদি 3x হয়, তাহলে আমাদের BLM এর সাথে আমরা MPL এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা লিখতে পারি BLM ইকুয়াল টু 3x/2। BLM যদি 3x/2 হয়, তাহলে টোটাল BPL-টা কত হবে? টোটাল BPL-টা আবার BLM এর 3 গুণ। BPL যে ত্রিভুজটা আছে সেটা আমরা বুঝতেই পারছি, যেহেতু BLM একটা অংশ আর এরকম আরো দুটো অংশ মিলে আমার টোটাল BPL ত্রিভুজটা ছিল। সো BPL ত্রিভুজটা আমার 1/3 অফ BLM। সো BLM ইকুয়াল টু যদি 3x/2 হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 কেটে যাবে, জাস্ট x/2। সরি, আমি এখানে একটু ভুল লিখেছি। BPL ত্রিভুজটা আসলে BPL ত্রিভুজটা হবে BLM এই ত্রিভুজের 3 গুণ, 3 ইন্টু BLM। তাহলে BLM ইকুয়াল টু যদি 3x/2 হয়, তাহলে আলটিমেটলি এটা আসছে 9x/2। ওকে, সো BPL হচ্ছে 9x/2। ওকে, সো এখন আমাদের মূল যে ত্রিভুজটা সেটা আরেকবার যদি আমরা খেয়াল করি,
আমাদের এমপিএক্স এই যে এই অংশটুকু, এখানে আমরা আরেকবার চিত্রটা যদি আঁকি তাহলে সুবিধা হবে আমাদের জন্য। মোটামুটি একটা রাফলি আমরা চিত্রটা আঁকার চেষ্টা করতেছি। ওকে, তো আমাদের এই মাঝখানের যে অংশটুকু, সেই অংশটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে, সেই অংশটুকুর ক্ষেত্রফল দেওয়া ছিল 2016। তো আমরা ধরে নিয়েছিলাম যে এই যে এই অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা এক্স ধরে নিয়েছিলাম। আচ্ছা, একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো আসলে আমরা যে এই এমপিএক্স অংশটুকুর ক্ষেত্রফলকে এক্স ধরে নিয়েছি। তো এমপিএক্স এর ক্ষেত্রফল যা হবে, একই রকম ভাবে আমরা যদি সেম কাজটা এক্স এস এল এর জন্য করতাম, সেম জিনিসটাই পেতাম। তো এই অংশটুকু আমরা এক্স ধরলে টোটাল বিপিএল এর ক্ষেত্রফলটা 9x/2 আসতো। একই কাজটুকু আমরা চাইলে এই বাকি তিনটা অংশের জন্য করতে পারতাম। তো এখান থেকে আমরা এই কথাটা বলতে পারছি যে এই অংশটুকু যদি এক্স হয় তাহলে বাকি অংশগুলো আসলে এক্সই হবে, কারণ মূল ত্রিভুজের সাপেক্ষে সবার ক্ষেত্রফল সেমই হবে। এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স। তো আলটিমেটলি আমরা মূল ত্রিভুজের মধ্যে এই তিনটা অংশ যদি 3x হয় তাহলে বাকি অংশটুকু হচ্ছে আমাদের 2016। তো এখান থেকে আমরা লিখতে পারি 3x প্লাস 2016 এটা ইকুয়াল টু হচ্ছে 9x/2। তো এই জিনিসগুলো আমরা পেয়ে যাব 9x/2। এখান থেকে আমরা লিখতে পারি 9x/2 minus 3x equal to 2016। সো 9x/2 এই জিনিসটা হচ্ছে 4.5, সেখান থেকে 3 মাইনাস করলে অ্যাকচুয়ালি আসবে 1.5 বা 3/2x। 3/2x ইকুয়াল টু যদি 2016 হয় তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2016 ইন্টু 2/3। সো আমরা যদি x এর ভ্যালু পেয়ে যাই, আমাদের x এর ভ্যালু পেয়ে গেলে আমরা টোটালটার ক্ষেত্রফল পেয়ে যেতে আমাদের আর তেমন কঠিন হবে না। আমাদের টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 9x/2। তো 9x/2 আমাদের 3x/2 যদি 2016 হয়। আচ্ছা, আমাদের x এর মান যদি জানার প্রয়োজন হয় কারো, তো এক্সটা হচ্ছে এটা, কিন্তু আলটিমেটলি আমাদের লাগবে হচ্ছে বিপিএল ত্রিভুজের ক্ষেত্রফল। তো বিপিএল ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 9x/2। তো 3x/2 যদি 2016 হয় তাহলে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করলেই আমরা 9x/2 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো 9x/2 ইকুয়াল টু এটা হবে 3 ইন্টু 2016, দ্যাট ইজ 6048। ওকে, ফাইনালি আমাদের অ্যান্সারটা আসলো 6048। আমরা আরেকটা প্রবলেম সলভ করবো অন্য আরেকটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।